কিন্তু এছাড়াও আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে স্যার কগনিজেবল নন কগনিজেবল ছাড়াও কি পুলিশ কোনো রকম ইনভেস্টিগেশন বা তদন্ত করতে কি পারে? নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সে ভিডিওটা কোনো জাজমেন্ট না, কোনো ডিভোর্সের ব্যাপার না, কিন্তু ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ দেখুন, স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে থাকে বা সেপারেশনে থাকে, দুজনের দ্বারা নানা রকম গণ্ডগোল, নানা রকম পুলিশ কেস হতে পারে এবং হয়, অনেক কেস এরকম হয়। অনেক লিগাল ডিসকাশন আমি করে থাকি এবং আমাদের অ্যাডভোকেটরা অনেক এরকম কেস ফেস করে, যেখানে স্বামী পক্ষ বা বিশেষ করে ওয়াইফ পক্ষ নানা রকম ক্রিমিনাল কেস স্বামীদের দিয়ে থাকে। সুতরাং আজকের ভিডিওটা একটা আপনাদের সজাগ করার জন্য, আপনাদের জানানোর জন্য যে পুলিশের কি অধিকার আছে। দেখুন, পুলিশের অধিকার নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। অনেক সময় পুলিশরা ল অ্যান্ড অর্ডারের মিসইউজও করে এবং পাবলিক অনেক সময়ই ল অ্যান্ড অর্ডারের মিসইউজ করে। কিন্তু আমি এখানে কোনো সমালোচনা করতে বসিনি যে পুলিশ খারাপ না পাবলিক খারাপ, কেউই খারাপ না, সবাই সবার জায়গায় ঠিক আছে। কিছু হয়তো পুলিশ, কিছু হয়তো পাবলিক খারাপ কাজ করে ফেলে, কিন্তু আপনাদের সবসময় সতর্ক থাকা উচিত যে কী নিয়মকানুন আছে পুলিশের হাতে, পুলিশরা কতদূর পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে এবং তারা কী স্টেপ নিতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার। কারণ দেখুন, পুলিশ সম্পর্কে এবং কোর্ট প্রসিডিওর, ল অ্যান্ড অর্ডার সম্পর্কে জানাটা আপনাদের সাংবিধানিক একটা অধিকার। সুতরাং এখন তো সবাই সংবিধান নিয়ে পড়তে বসবেন না, ডেফিনেটলি। সুতরাং এই জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুলিশের সম্পর্কে কতগুলো কথা বলে দিচ্ছি, যেগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার এবং সতর্ক থাকা দরকার। সুতরাং ফার্স্টে যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স কাকে বলে? কগনিজেবল অফেন্স তাকেই বলে যেখানে পুলিশ আপনাকে ডাইরেক্টলি বাড়ি থেকে বা যে কোনো জায়গা থেকে অ্যারেস্ট করতে পারে উইদাউট অর্ডার অফ ম্যাজিস্ট্রেট অর কোর্ট। ম্যাজিস্ট্রেটের অর্ডার কিংবা কোর্টের অর্ডার ছাড়া কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে আপনাকে কিন্তু পুলিশ ডাইরেক্টলি অ্যারেস্ট করতে পারে এবং তারা নিজেদের আওতায় আপনাকে নিতে পারে। তারপরে তো কোর্ট প্রসিডিওর স্টার্ট হবেই। সুতরাং আপনারা ভালোভাবে জেনে রাখুন যে কগনিজেবল অফেন্স যদি করেন, এবার আপনারা বলবেন যে স্যার কগনিজেবল অফেন্সের দু একটা উদাহরণ আমাদের দিয়ে দিন। উদাহরণগুলো আমি আপনাদের কয়েকটা বলে দিচ্ছি, যেরকম রেপ, মার্ডার, চুরি, কিডন্যাপিং এবং ডাউরি ডেথ। ডাউরি ডেথ সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ডাউরি ডেথ এরকম সাংঘাতিক যদি অফেন্স করেন তখন কিন্তু আপনাকে কিংবা আপনাদের পরিবারবর্গকে কিন্তু পুলিশ উইদাউট ওয়ারেন্ট কিন্তু উইদাউট কোর্টের অর্ডার কিন্তু পুলিশ আপনাকে অবশ্যই অ্যারেস্ট করতে পারে। এবং কগনিজেবল অফেন্স যে সেকশনটা এটাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে BNSS, ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা 2G। এই সেকশনটা কিন্তু এই কগনিজেবল অফেন্স সম্পর্কে সবকিছু বলা হয়েছে এবং এই সেকশন অনুযায়ী কিন্তু পুলিশ কাজ করে থাকে। সুতরাং ল অ্যান্ড অর্ডারের একটা বড় হাতিয়ার কিন্তু পুলিশের কাছে দেওয়া আছে, তারা যাতে আপনার উপর প্রয়োগ করতে না পারে সেই চেষ্টাই আমি সবসময় করি। আপনারা এরকম কোনো অন্যায় করে ফেলবেন না যেটা কগনিজেবল হয়ে যাবে এবং ডাইরেক্ট পুলিশ আপনাকে গিয়ে অ্যারেস্ট করে নেবে। সুতরাং এটা আমি আপনাকে একটা সাবধান বার্তা দিয়ে দিলাম। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি আমার চ্যানেলে বেশিরভাগ ডিভোর্স কেস নিয়ে আলোচনা করি। সুতরাং ডিভোর্স কেস নিয়ে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি, মারপিট, অনেক রকম ঘটনা ঘটে, সেগুলো সব কিছু ভিডিওতে বলা যায় না। কারণ আমি বলি, আপনাদেরকে সবসময় বলি যে ক্লায়েন্টদের ইনফরমেশন আমি কাউকে কোনো দিন দিই না, কোনো রকম চ্যানেলে কোনো রকম তাদের সম্পর্কে কথা বলি না, কিন্তু মোটামুটি অনেক ভয়ঙ্কর কেসও দেখা যায় এসব ক্ষেত্রে। সেই জন্য আপনাদেরকে আমি একটা সাবধান করে দিলাম। এর পরের পয়েন্টে আমি যেটা আসছি, সে পরের পয়েন্ট হচ্ছে নন কগনিজেবল অফেন্স। এর পরের পয়েন্ট হচ্ছে নন কগনিজেবল অফেন্স। নন কগনিজেবল অফেন্স হচ্ছে যেখানে কোর্টের অর্ডার বা ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া আপনাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। এই যে নন কগনিজেবল অফেন্স, এটা কিন্তু মেনলি যেটা কন্ট্রোল করে BNSS সেকশন 174। ম্যাজিস্ট্রেট পুলিশকে অর্ডার দেয় জিনিসটা বা আপনার যে অফেন্সটা করেছেন সেটা ইনভেস্টিগেট করার, এবং ম্যাজিস্ট্রেট যখন অর্ডার করে দেবে আপনাদের এসব ব্যাপারে, যখন আপনার ইনভেস্টিগেশন চলবে তখন কিন্তু প্রতি 2 সপ্তাহ অন্তর কিন্তু পুলিশকে ম্যাজিস্ট্রেটের কাছে আপডেট দিতে হবে যে কি তারা ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে, এবং তাদের উচিত যে 2 সপ্তাহের মধ্যেই তাদের ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে হবে। সুতরাং এরকমই অর্ডার কিন্তু মোটামুটি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পাওয়া যায়। এবং নন কগনিজেবল অফেন্সটা সেরকমই হচ্ছে যে সেখানে আপনারা বিশাল হয়তো কোনো রকম অফেন্স করেননি, কোনো অন্যায় করেননি, কিন্তু আপনারা কোনো ছোটোখাটো অন্যায় করেছেন সেই ব্যাপারে কিন্তু যদি কেউ FIR করে তো তখন ম্যাজিস্ট্রেটের অর্ডার নিয়েই কিন্তু পুলিশকে ইনভেস্টিগেশন স্টার্ট করতে হবে। আচ্ছা, এবারে আমি আসছি একটা ডিফারেন্ট ব্যাপারে।
টোটালি ডিফারেন্ট ব্যাপারে, নন কগনিজেবল দুটোই আমি আলোচনা করলাম। এবার আসছি যে কোর্টের অর্ডার ছাড়া ও কি পুলিশ ইনভেস্টিগেশন স্টার্ট করতে পারে, এটা হচ্ছে মেন কথা, যে পুলিশের হাতে কি পাওয়ার আছে। দেখুন, কগনিজেবল হলে তো অ্যারেস্ট করেই নেবে, নন কগনিজেবল হলে ম্যাজিস্ট্রেটের অর্ডার নিয়ে তারপর ইনভেস্টিগেশন শুরু করবে। কিন্তু এছাড়াও আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে স্যার কগনিজেবল নন কগনিজেবল ছাড়াও কি পুলিশ কোনো রকম ইনভেস্টিগেশন বা তদন্ত করতে কি পারে? ডেফিনেটলি পারে, পুলিশের হাতে সেই পাওয়ারও আছে, সেটা আমি আপনাদেরকে বলছি। এই যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে BNSS 173 সাবক্লাস 3। এটা হচ্ছে BNSS 173 সাবক্লাস 3, ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা। কাজটা কিরকম হবে? কাজটা হচ্ছে যে ব্যক্তি এফআইআর করতে গেছে, যার নামে এফআইআর করতে গেছে, সেই ব্যাপারে পুলিশ আগে ইনভেস্টিগেশন করবে, তারপরে এফআইআর রেজিস্ট্রি করবে। সুতরাং পুলিশ যখন এফআইআর করবে, করার আগে তাকে ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনটা করার জন্য থানার যে ওসি থাকবে, যিনি অফিসিয়াল ইনচার্জ, সেটা করতে হবে। অফিসিয়াল ইনচার্জ যিনি আছেন, সেই থানার যিনি বড় র্যাঙ্কে আছেন, তাকে ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছ থেকে তাকে অর্ডার নিতে হবে, পারমিশন নিতে হবে। তারপরে সেই থানার যিনি সবচেয়ে বড় অফিসার থাকবেন, ওসি থাকবেন, তিনি পুলিশকে বলতে পারেন যে এই ব্যাপারটাতে আপনার ইনভেস্টিগেশন করতে পারেন। এবার এইখানে ইনভেস্টিগেশনটা কেন করা হবে? এখানে ইনভেস্টিগেশনটা করা হবে এই কারণেই যে কেসের প্রাইমা ফেসি দেখতে। দেখুন, এই জায়গাটায় গুলিয়ে গেল, কেসের প্রাইমা ফেসি ব্যাপারটা কি। সুতরাং আইন কিন্তু খুব গোলাটে ব্যাপার, বারবার আমি আপনাদেরকে বলছি, কিন্তু যতটা সরল সাদাসিধেভাবে পারা যায় আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। প্রাইমা ফেসি মানে হচ্ছে যে ব্যক্তি এফআইআর করতে গেছে এবং যার নামে এফআইআর করতে গেছে, তিনি অ্যাকিউজড, তিনি দোষী, সেই জন্য তিনি অন্য ব্যক্তি এফআইআর করতে গেছে। কিন্তু তিনি যে দোষী, তার যে দোষ যে করেছে সেটা প্রথমে দেখেই মনে হচ্ছে তিনি দোষী। পুলিশ ইনভেস্টিগেশন করে প্রাইমা ফেসি মানে প্রথমে দেখেই মনে হচ্ছে যে কাজটা উনিই করেছেন, এবং তার ইনভেস্টিগেশন করে জানতে পারছে, জিজ্ঞাসাবাদ করে জানতে পারছে যে এই প্রাইমা ফেসিতেই ধরা পড়ছে যে ইয়েস, এই কেসটা কিন্তু এফআইআর করা যেতে পারে। সুতরাং এফআইআর করার আগেও কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করে তবেই ডিসিশন নেবে যে এটা এফআইআর করা যায় কিনা। এবং এখানে যে পুলিশ ইনকোয়ারিটা করবে, সেই ইনকোয়ারিটা কিন্তু 14 দিনের মধ্যেই কিন্তু পুলিশকে ইনকোয়ারিটা শেষ করতে হবে। সুতরাং এই সেকশনটা আমি আপনাদের বলে দিয়েছি কোন সেকশন ডিল করে। BNSS 173 সাবক্লাস 3 অনুযায়ী কিন্তু পুলিশ এই কাজটা করতে পারে। এবং প্রাইমা ফেসিতেই যদি দেখা যায় যে এখানে যিনি দোষী, তার এগেনস্টে এফআইআর করা যেতে পারে, তো তখন কিন্তু পুলিশ এফআইআর অবশ্যই লজ করতে পারে। সুতরাং আপনারা পুলিশকে দুর্বল ভাববেন না, পুলিশের হাতে ল অ্যান্ড অর্ডারের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। আমি সেকেন্ড ভিডিও বা তার পরের ভিডিওতে পুলিশের ক্ষমতা সম্পর্কে আমি আপনাদেরকে আরো অবগত করব, ডেফিনেটলি করব। আজকে এই জিনিসটা বলে রাখলাম, কগনিজেবল, নন কগনিজেবল এবং উইদাউট কোর্টের ব্যাপার ছাড়া পুলিশ ইনভেস্টিগেশন করতে পারে কিনা সেটা সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিলাম। আমি আপনাদেরকে সাবধান করার জন্য, ছেলেই হোক আর মেয়েই হোক, অপরাধী তো অপরাধী হবে না। সুতরাং এই ব্যাপারটা বোঝানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে দিলাম। এটা একটা সতর্কতামূলক ভিডিও, আপনারা ডেফিনেটলি জিনিসগুলো দেখে নেবেন। আর যে সেকশনগুলো বলেছি সেগুলো আমি ডেসক্রিপশানে অল্প অল্প করে দিয়ে দেবো। আপনাদের যদি ডিটেলসে পড়ার দরকার থাকে, আপনারা গুগলসে সার্চ করে সেকশন লিখে, BNSS সেকশন লিখে আপনারা অবশ্যই কিন্তু পড়াশোনা করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এতটা বলেই ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, আর কোনো রকম অন্যায় করবেন না। আমি আপনাদের কিন্তু বারবার বারণ করে রাখছি যে ছোটোখাটোই হোক আর বড় সড়োই হোক, সবসময় কিন্তু নিজেকে সুরক্ষিত রাখুন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।